বাংলাদেশে এমন একজন মানুষ আছেন যাকে হয়তো আপনারা সবাই চেনেন, কিন্তু খুঁজলে এমন মানুষ খুব কমই পাওয়া যাবে যারা সত্যিকার অর্থেই তাকে জানেন। কারো কাছে তিনি দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, আবার কারো কাছে তিনি দুর্নীতির মূর্ত প্রতীক। তিনি গত 17 বছর ধরে দেশের বাইরে আছেন, কিন্তু দেশের রাজনীতিতে তার নাম কখনো বাইরে যায়নি। তিনি কখনো ইরিলিভেন্ট হয়ে যাননি। প্রশ্নটা তাই এটা না তারেক রহমান ভালো নাকি খারাপ, প্রশ্নটা হলো এই মানুষটা ক্ষমতায় গেলে বাংলাদেশ স্থিতিশীল হবে নাকি আরেকটা রাজনৈতিক ভুল হবে। আজকের ভিডিওতে আমরা আবেগ নয়, বাস্তবতা দিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। তো চলুন শুরু করি। আর মাত্র কিছুদিন পর 25 ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন দেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত ও একই সঙ্গে সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক চরিত্রদের একজন। নাম তার তারেক রহমান। আমি শিওর নামটি আপনারা সবাই জানেন এবং তাকে আপনারা চেনেনও, কিন্তু প্রশ্ন হলো তাকে আসলে আমরা কতটা জানি। আপনাকে যদি হঠাৎ জিজ্ঞেস করা হয় তারেক রহমান কে, অধিকাংশ মানুষ 2 লাইনের বেশি উত্তর দিতে পারবেন না। বেশিরভাগ উত্তর ঘোরাফেরা করবে এক জায়গাতেই, সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বড় ছেলে। কিংবা আপনি যদি রাজনৈতিকভাবে একটু সচেতন হন, সেক্ষেত্রে হয়তো বড়জোর আপনি বলতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ব্যাস, এটুকুতেই আলোচনা আসলে শেষ হয়ে যাবে। কিন্তু কেন এমন? একটি দেশের অন্যতম রাজনৈতিক দলের নেতা, যিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন কিছুদিনের মধ্যে, কেন তার সম্পর্কে সাধারণ মানুষের ধারণা এত কম হবে? অনেকে হয়তো ভাবতে পারেন সাধারণ মানুষের এই না জানার কারণ অশিক্ষা বা রাজনৈতিক অজ্ঞতা। বাস্তবতা কিন্তু আসলে তা নয়। মূল সমস্যা হলো তারেক রহমানের রাজনীতির দৃশ্যমানতা। তিনি গত প্রায় 17 বছর ধরে দেশের বাইরে আছেন। এই সময়ের মধ্যে তিনি দলের সিদ্ধান্ত নিয়েছেন, কৌশল ঠিক করেছেন। এ নিয়ে বিএনপির সমর্থকদের মধ্যে কোনো দ্বিমত নেই। কিন্তু রাজনীতিতে একটা নির্মম সত্য কিন্তু আছে। যে কাজ মানুষ দেখে না, সে কাজ রাজনীতিতে প্রায় অকার্যকর। বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী এখনও রাজনীতিকে দেখে মাঠের আন্দোলন, সংসদ, সরাসরি বক্তব্য আর শোডাউনের মাধ্যমে। ভার্চুয়াল নির্দেশনা, জুম মিটিং, বিদেশ থেকে কৌশল, এসব তাদের কাছে এখনও রিজনেবল এনাফ না একজন বড় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আইডেন্টিফাই করার জন্য। ফলে গ্রামগঞ্জ বা মফস্বলের একজন সাধারণ মানুষের চোখে তারেক রহমানের ইমেজ বর্তমানে যেটা আমার মনে হয় সেটা হচ্ছে খালেদা জিয়ার ছেলে, যে বিদেশে ছিল এতদিন, এখন সুযোগ বুঝে দেশে ফিরে এসেছে। এটা ন্যায্য হোক বা অন্যায্য হোক, রাজনীতিতে আসলে পারসেপশনই বা জনগণ যা মনে করে সেটাই বাস্তবতা। এখন আসি জেনজি প্রজন্মে, যারা এই দেশের ভবিষ্যৎ ভোটার হবে। প্রশ্ন হচ্ছে তারা এই মানুষটাকে কিভাবে দেখে। র্যান্ডম আলোকচারিতায় এবং অনলাইন ডিসকোর্সে একটা বিষয় তো পরিষ্কার, জেনজির কাছে তারেক রহমান মানে একজন পলিটিক্যাল ফ্যামিলির সন্তান, যার বিরুদ্ধে আছে খাম্বা দুর্নীতি, অর্থ পাচার, গ্রেনেড হামলার মতো গুরুতর সব অভিযোগ। তারা ঠিক জানে না কোনটা আসলে সত্য, কোনটা রাজনৈতিক মামলা। কারণ তারেক রহমানের বিরুদ্ধে সব মামলাই করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়। ফলে তাদের অবস্থান এক কথায় যদি বলি সেটা হচ্ছে আই এম নট শিওর এনাফ। এই জেনজি প্রজন্ম অন্ধ সমর্থক নয়, এরা অন্ধভাবে বিরোধিতাও করে না। তারা চায় অনলাইনে হোক কিংবা কাগজ কলমের মাধ্যমে হোক, তারা আসলে চায় প্রমাণ, কি লেখা আছে, কি বলা হচ্ছে, তারা সেটা জাজ করে, অনলাইনে তারা সার্চ করে। সমস্যা হলো বাংলাদেশের রাজনীতিতে সেই স্বচ্ছ হিসাব এখনো হাজির করা সম্ভব হয়নি। তবে সামনের নির্বাচনে সব থেকে বড় যে গুরুত্বপূর্ণ রোল যারা প্লে করবে তারা হচ্ছে মিলেনিয়ালস। কারণ তারা বিএনপির শেষ শাসনামল দেখেছে। ইভেন তারা তারেক রহমানকে মাঠের রাজনীতিতে আংশিক হলেও দেখেছে। প্রশ্ন হলো তাদের চোখে তারেক রহমান আসলে কেমন মানুষ? উত্তর আসে 2 রকম। 1 নম্বর, আধুনিক, তুলনামূলকভাবে টেকস্যাভি নতুন প্রজন্মের রাজনীতিবিদ, যিনি রাষ্ট্র ও রাজনীতির আধুনিকায়ন করতে পারেন। 2 নম্বর, অতীতের কিছু গুরুতর অভিযোগে জড়িত, দুর্নীতির দায়, সহিংস রাজনীতির ছায়া, বিশেষ করে গ্রেনেড হামলার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এই দ্বৈততা মিলেনিয়ালদের সিদ্ধান্তহীন করে রেখেছে। তারা আসলে নিশ্চিত নয়। তাদের মধ্যে একটাই প্রশ্ন,
আমরা কি পরিচ্ছন্ন কিন্তু অপ্রস্তুত নেতা চাই, নাকি বিতর্কিত কিন্তু প্রস্তুত একজনকে দেশ পরিচালনার ভার দিতে চাই? 5 আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে একটা নির্মম সত্য পরিষ্কার হয়ে গেছে। বাংলাদেশের মতো দেশ অরাজনৈতিক ব্যক্তিত্ব বা অস্থায়ী টেকনোক্র্যাটিক কাঠামো দিয়ে খুব বেশি দিন আসলে চালানো সম্ভব না। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ এই সত্যটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই অভিজ্ঞতার পরেই তারেক রহমান আবারও জোরালোভাবে আলোচনায় এসেছে, রেলিভেন্ট হয়ে গেছে। কারণ সাধারণ মানুষ বুঝে গেছে রাজনীতি শুধুমাত্র রাজনীতিবিদদের দিয়েই চালাতে হয়, বিশেষ করে বাংলাদেশের মতো দেশের জন্য। 12 ফেব্রুয়ারির নির্বাচনে তাই মানুষ খুঁজছে এমন একজন রাজনৈতিক নেতাকে। চলুন এই বিষয়টিকে আরেকটু বাস্তবভাবে হিসাব করি। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক লিডারদের মধ্যে খালেদা জিয়া সবথেকে বেশি কাঙ্ক্ষিত এবং হাই ভ্যালু লিডার, কিন্তু বয়স ও অসুস্থতা তাকে হিসাবের মধ্যে রাখার ক্ষেত্রে বড় একটা বাধা হয়ে আছে। এই লিস্টের বাকি যারা আছেন তাদের কেউ কখনো সরকার এর আগে চালায়নি, তাই জনগণের আস্থা বা বিশ্বাসও আসলে তাদের উপর সেভাবে তৈরি হয়নি। যেমন ধরুন জাতীয় পার্টি, এই দল আগের সরকারের সঙ্গে আপোষের মাধ্যমে তাদের বিশ্বাসযোগ্যতা অনেকখানি হারিয়ে ফেলেছে। জামাতে ইসলামী বাংলাদেশ, এই দলের নেতৃত্ব রাষ্ট্র চালালে কেমন হবে এই প্রশ্নে ব্যাপক অনিশ্চয়তা কিন্তু এখনও রয়েছে। বিশেষ করে দেশের সংখ্যালঘু ও সেকুলার জনসাধারণের কি হবে এ বিষয়ে তারা এখনও ক্লিয়ার কোনো কংক্রিট বক্তব্য বা উদাহরণ সৃষ্টি করতে পারেননি, যে কারণে সাধারণ মানুষের মধ্যে এখনও দ্বিধাদ্বন্দ্ব কিন্তু আছে। এনসিপি, এই দল জুলাই আন্দোলনের পরে জন্ম নিয়েছে। এই দল অনেক সম্ভাবনাময়, কিন্তু বয়স, অভিজ্ঞতা ও অতিরিক্ত আগ্রাসী মনোভাবের নেতৃত্ব দলটিকে সাধারণ মানুষের প্রশ্নের সামনে বারবার ফেলে দিচ্ছে। তারা একটি দেশকে 5 বছর পরিচালনা করতে পারবে কিনা তা নিয়ে আসলে এখনো যথেষ্ট সংশয় আছে। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো তা দেখে হয়তো অনেকেই ভিডিও বন্ধ করে দিবেন, কারণ আপনারা অনেকেই হয়তো আমার সাথে একমত না হতে পারেন, কিন্তু আসলে একমত হওয়ার কিন্তু দরকার নেই। এখানে বাস্তবতা বোঝাই হচ্ছে মূল বিষয়। যাই হোক, আমার হিসেবে সব বিবেচনায় এরকম পরিস্থিতিতে তাই একটি দলই আছে যারা আগে রাষ্ট্র চালিয়েছে, এখনও সাংগঠনিকভাবে প্রস্তুত আছে এবং সবথেকে বড় কথা তারা মাঠে আছে। আর দলটির নাম অনেকে হয়তো আপনারা গেস করে ফেলেছেন। জি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। আর বিএনপির কার্যত নেতৃত্ব যার হাতে, তিনি হচ্ছেন তারেক রহমান। এখানে আমি আরেকটু কথা বলে নিই। অনেকে হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি আগে থেকে হয়তো বিএনপির সাপোর্ট, আমি বিএনপির তারিফ করছি। আসল বিষয়টা এরকমই না। আমি কোনো দলের হয়ে কথা বলছি না। আমি বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির আলোকে বিচার বিশ্লেষণ করে আমার মতে যেটা আমি বুঝতে পারছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, আবার ভিডিওতে ফেরি। যদি সোজা কথা বলি, সাধারণ মানুষ হয়তো এখনও তারেক রহমান সম্পর্কে শতভাগ নিশ্চিত না। কিছুদিন আগে একটা জরিপ হয়েছিল, সেখানেও দেখা গেছে প্রায় 47% মানুষ তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে চাচ্ছেন। তার মানে এখনও 53% মানুষ কিন্তু শিওর না। কিন্তু এখানে একটা দেখার বিষয় হচ্ছে, এই সাধারণ মানুষ কিন্তু অন্য কারো ব্যাপারেও নিশ্চিত না। এই অনিশ্চয়তার মধ্যেও যিনি সবথেকে বেশি এগিয়ে, যাকে ঘিরে সবচেয়ে বড় রাজনৈতিক কাঠামো দাঁড়িয়ে এখনও আছে, যিনি রাষ্ট্র পরিচালনা করার ন্যূনতম অভিজ্ঞতার উত্তরাধিকারী বহন করেন, তিনি আসলে আর কেউ নন, তারেক রহমান। তাহলে এখন ভিডিওর শুরুতে যে একটি প্রশ্ন করেছিলাম, কে এই তারেক রহমান? উত্তর হলো, অতীতের কিছু কালিমা বহন করা কিন্তু বর্তমান নেতৃত্বশূন্য বাংলাদেশে তুলনামূলকভাবে সবথেকে প্রস্তুত, সবচেয়ে সংগঠিত এবং সবচেয়ে বাস্তবসম্মত রাজনৈতিক বিকল্প বা নেতা। তিনি তার স্বল্প রাজনৈতিক দৃশ্যমানতায় দেখিয়েছেন বগুড়া মডেল, ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোর 31 দফা ইত্যাদি। তাই দূর থেকে দেখে এখন বলাই যায় তিনি শুধু উত্তরাধিকার সূত্রে দেশ পরিচালনা করতে চান এমন না, তিনি দেশকে এবং দেশের মানুষকে নিয়ে চিন্তাও করেন। আমি বলছি না তারেক রহমান নিখুঁত, কিন্তু আসলে রাজনীতিতে আপনি যদি দেখেন, কেউই কিন্তু নিখুঁত হন না। নিখুঁত আসলে হওয়া পসিবলও না। এই পরিস্থিতিতে তাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় দেশ পরিচালনায় তুলনামূলকভাবে কে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ এবং সবচেয়ে বেশি প্রস্তুত। আজকের বাংলাদেশের বাস্তবতায় সেই উত্তর একটাই। তাই আপনার ভালো লাগুক কিংবা না লাগুক, তারেক রহমানকেই বলতে হবে তিনি একজন যিনি বাংলাদেশের বর্তমান রাজনীতিতে কেন্দ্রীয় চরিত্র। আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিও আপনার কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।